2019 সাল। আমি তখন কিশোরগঞ্জের একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। বাড়িতে থাকেন আমার বাবা মা, ছোট বোন সুমাইয়া আর বড় চাচাতো ভাই রাকিব। আমাদের পরিবার মোটামুটি সচ্ছল, কারোর সাথেই কোনো শত্রুতা নেই। গ্রামের জমি নিয়ে পুরনো একটু দ্বন্দ্ব ছিল পাশের বাড়ির লোকজনদের সঙ্গে, কিন্তু সেটা অতটাও গুরুতর ছিল না। যাই হোক, একদিন সকালে আমার মা উঠোন ঝাড়ু দিতে গিয়ে দেখেন দক্ষিণ কোণের আম গাছের নিচে মাটির উপরে গোল করে ছড়ানো সাদা গুঁড়ো, তার মধ্যে 3টি লাল মরিচ আর সাথে একটি ডিম কালো সুতা পেঁচানো ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রথমে আমার মা ভেবেছে কেউ হয়তো বাজেভাবে মজা করছে, পরে আমার মা ঝাড়ু দিয়েই সরিয়ে ফেললো। কিন্তু পরদিন আবার একই জায়গায় আরেকটি পুঁটলি পাওয়া গেল, লাল কাপড়ে বাঁধা। পুঁটলিটা খুলে মা দেখলো ভিতরে পাখির শুকনো পালক, কিছু চুল আর তীব্র দুর্গন্ধযুক্ত কালচে মাটি। সেদিন থেকেই আমার বাড়ির পরিবেশ বদলে যেতে লাগলো। ছোট বোন সুমাইয়া তখন এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করেই আমার বোন সুমাইয়া অস্বাভাবিক আচরণ শুরু করলো। সে রাতে একদম ঘুমাতে পারে না, বলে আমার কানের কাছে কে যেন ফু দেয়, আবার কখনো বলে কে যেন আমার নাম ধরে ডাকে। ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। প্রথমে সবাই ভেবেছিলাম ওর লেখাপড়ার মানসিক চাপ থেকেই হয়তো হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অন্যদিকে মোড় নেয়। মাঝে মাঝেই দেখতাম আমার বোনটা বুকের উপরটা চেপে বসে থাকতো। জিজ্ঞেস করলেই বলতো বুকের ভিতরে কিছু ভারী একটা বসে আছে। ডাক্তার দেখানো হলো, ইসিজি করা থেকে সব টেস্টই করানো হলো, কিন্তু সবকিছুই স্বাভাবিক। কিন্তু দেখতে পাচ্ছিলাম বোনটার আমার চোখের নিচে কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। তারপর হঠাৎ করে একদিন বিকেলে সে রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়লো। শরীরটা পুরোটা শক্ত হয়ে যাচ্ছিল, ওর এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল মুখ দিয়ে ফেনা পর্যন্ত বেরিয়ে গেছে। যাই হোক, এই অবস্থায় হন্ততন্ত হয়ে গ্রামের একজন বয়স্ক মানুষ যিনি জারফু দিতে জানেন তাকেই বাড়িতে নিয়ে আসা হলো। সে বাড়ির চারপাশটা পুরোটা ঘুরে দেখে চুপচাপ হয়ে গেলেন। তারপর আমার বাবাকে আলাদা করে নিয়ে বলেন বাড়ির চারপাশটা ভালো করে খুঁজুন, এখানে কিছু একটা পুঁতে রাখা হয়েছে। সেই রাতেই টর্চ নিয়ে আমরা 4 জন মিলে বাড়ির পুরো 4 কোণা খোঁজা হলো। অনেক খোঁজার পর বাড়ির উত্তর কোণে মাটির 1.5 ফুট নিচে ছোট্ট একটা পিতলের কলস পাওয়া গেল, যার মুখ শক্ত করে লাল কাপড়ে বাঁধা ছিল। কাপড়ের গায়ে কালি দিয়ে কিছু একটা যেন আঁকা ছিল। আমাদের সবার প্রচন্ড পরিমাণে হাত কাঁপছিল, তবুও লাল কাপড়টা সরিয়ে খুলে দেখলাম ভিতর থেকে বের হলো পচা গন্ধ। ছিল গরুর হাড় আর মুরগির মাথার অংশ, আর ছিল একটা কাগজ কালো চুল দিয়ে পেঁচানো। ওইটা খুলেই দেখতে পাই আমার বোন সুমাইয়ার পুরো নামটা ওই কাগজে লেখা। আমার মা চিৎকার করে কেঁদে উঠেন, আর বয়স্ক লোকটি কলস দেখে বলেন এটা বদ্ধ কালো জাদু, কারোর শরীর বা প্রাণ শক্তিকে ধীরে ধীরে শেষ করার কাজ। যতদিন এই কলস মাটির নিচে থাকবে ততদিন এর প্রভাব চলতেই থাকবে। তারপর আমি জিজ্ঞেস করলাম এটা এখন কি করব, এর সমাধান? তিনি বললেন এই কলস ওই বাঁধা অবস্থায় পুড়িয়ে ফেলা হোক, কিন্তু এই কলস ভাঙা যাবে না বা পানিতেও ফেলা যাবে না, তাহলে এটার প্রভাব ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কিন্তু আমার বোনের জীবনের ভুলটা তো ঘটেছিল। এখন আমার চাচাতো ভাই রাকিব এই বিষয়গুলোকে সম্পূর্ণ কুসংস্কার বলে উড়িয়ে দেয়, বিশ্বাসই করছিল না। পরে বলল আচ্ছা কলসটা আমাকে দে, আমিই পুড়িয়ে ফেলবো। কিন্তু ওই কলসটা পোড়ালো না, সবার অগোচরে এক দুপুরে ওই কলসটাকে ভেঙে ফেললো আর ভেতরের অংশগুলোকে পুকুরে ফেলে দিল। ওই দিন রাতে এই ঘটনা উল্টো মোড় নিল। সুমাইয়া হঠাৎ করে প্রচন্ড চিৎকার শুরু করলো, ওরা এসেছে, ওরা এসেছে। তার শরীর কাঁপতে থাকে, চোখ লালচে হয়ে যায়, এমনকি নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলছে। আর তার বুকের মাঝখানে কালশিটে দাগ পড়ে যায়, যেন কেউ একজন বুকটাকে হাত দিয়ে চেপে ধরেছে। আবার ওই একই রাতেই রাকিবের অবস্থাও খুব আশঙ্কাজনক হয়ে পড়ে, শরীরটা পুরো অবশ হয়ে যায় আর ওর মুখটা বেঁকে যায়। ডাক্তার দেখানো হলে ডাক্তার বলেন রাকিব স্ট্রোক করেছেন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠলো আমার পুরো পরিবার একজন হুজুরের শরণাপন্ন হই। হুজুর আমাদের বাড়িটা পুরোটা ঠিক করে দিল। তারপর আস্তে আস্তে আমার বোন একটু একটু করে সুস্থ হচ্ছিল, আর রাকিবের মুখটা এখনো বেঁকেই আছে।